শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থাকলে তা কাকতালীয়। আজকের গল্প একটি ক্রাইম থ্রিলার। এই প্রসঙ্গে উল্লেখ্য, সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপ আইনত দণ্ডনীয়। 107 FM রেইনবো কোনো রকম অপরাধমূলক কাজকে সমর্থন বা উৎসাহিত করে না। 107 FM রেইনবোতে গল্প স্বল্পতে আজ শুনবেন সোমজা দাসের লেখা যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ। সোমজা দাসের জন্ম উত্তরবঙ্গের জেলা শহর কোচবিহারে। সেখানেই বেড়ে ওঠা। তথ্য প্রযুক্তি বিভাগে ইঞ্জিনিয়ারিং পাশ করে কলকাতায় একটি বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মজীবন শুরু করেন। বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা সেই শৈশব থেকে। তাঁর এখনও অবধি প্রকাশিত একক বইয়ের সংখ্যা 17টি। এছাড়াও প্রায় সবকটি নামী পত্রপত্রিকা ও গল্প সংকলনে নিয়মিত তাঁর লেখা প্রকাশ পায়। আজকের গল্প সোমজা দাসের লেখা যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ। গল্পের কথক সোমক। অন্যান্য ভূমিকায় রাজীব, অরিজিৎ, তানিয়া ও আত্রেয়। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে সোমজা দাসের লেখা যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ। একটা হত্যা, তারপর খুনটাকে করেছে সেই নিয়ে তো কোনো সন্দেহের জায়গা নেই, কিন্তু কে করেছে? মিহির দত্ত। বটে। তাহলে তো হয়েই গেল। সমস্যা কি? অ্যারেস্ট করে ফেল। অ্যারেস্ট করে ফেল। আরে তুই তো বলেই খালাস, প্রমাণটা করব কিভাবে? উল্টে মিহিরের হাতে পক্ত অ্যালিবাই আছে যে খুনের দিন সে 90 কিলোমিটার দূরে বন্ধুর বিয়ে উপলক্ষে বিয়ে বাড়িতে হাজির ছিল। চিন্তিত মুখে বলল অনল। চেয়ারে হেলান দিয়ে বসলো রাজীব। পেশায় সে ফরেন্সিক ডাক্তার। অনলের সঙ্গে আলাপও পেশার সূত্রেই। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কটা পেশাদারি সীমা অতিক্রম করে নিবিড় বন্ধুত্বে পরিণত হয়েছে। এই মুহূর্তে অনল যে কেসটা নিয়ে এতটা চিন্তায় আছে, সেটারও ফরেন্সিকের দায়িত্ব রাজীবের হাতেই ছিল। রাকেশ ঝুনঝুনওয়ালা, বয়স 32, পুরুষ, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, শক্তপোক্ত জিম করা চেহারা, একটু বেশি রকম সুপুরুষ। দেহটা যখন রাজীবের কাছে এসেছিল তখনও রিগর মর্টিস সেট ইন করেনি। হাঁ করা ঠোঁটের কষে জমা ফেনা শুকিয়ে যাওয়া দাগ, নাসারন্ধ্র ঘিরে কালো ছিটছিট, চোখ খোলা, যেন এক ফুসফুস বাতাসের জন্য শেষ মুহূর্ত অবধি যুদ্ধ চালিয়েছিল সে। মুখের কালচে রং এক ঝলক দেখেই বোঝা যায় বিষক্রিয়া। পোস্টমর্টেম আর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স মিলে 1-2 ঘন্টা আগে খুনটা হয়েছে বোঝা গেছিল। আচ্ছা, তাতেই বা সমস্যা কি? এবার সোজা হয়ে বসল রাজীব, মুখে চিন্তার রেখা। মিহির তো 20টা দিয়েও বন্ধু রিসেপশনে যেতে পারে, তাই না? 150 কিলোমিটার যেতে আমার ধারণা খুব বেশি সময় লাগার কথা নয়। আরে সেখানেও এক পালাগান রে ভাই। রাকেশ কালই ডায়মন্ড হারবার থেকে ফিরেছে। ফিরেই সোজা অফিসে চলে গেছে। অফিসে ছিল প্রায় 7 ঘন্টা। অন্যদিকে মিহির আগের রাত থেকেই বন্ধুর বাড়িতেই ছিল বিয়ে উপলক্ষে। রাকেশের সঙ্গে তো দেখা হওয়ার কোনো সুযোগই তৈরি হয়নি। ইন দ্যাট কেস তুই এত শিওর হচ্ছিস কিভাবে যে খুনটা মিহির দত্তই করেছে? শিওর হচ্ছি তার কারণ হলো মিহির দত্ত রাকেশ ঝুনঝুনওয়ালাকে থ্রেট দিয়েছিল। তার জীবনে নাকি তেরাত্তির কাটবে না, আর 3 দিনের মধ্যে যদি রাকেশকে খুন না করতে পারে তবে সে নিজে সুইসাইড করবে। মিহির তো বহাল তবিয়াতে বেঁচে আছে। রাজীব হাসল।
অনলের যুক্তিটা হাস্যকর লাগলো ওর। শুধু এজন্য? হ্যাঁ ভাই, তোকেও তো আমার মাঝে মাঝে খুন করে ফেলতে ইচ্ছে করে। বলেছিও অনেকবার যে যে কোনো দিন খুন হয়ে যাবে আমার হাতে। কে কাল যদি ধর তোর ডেড বডি পাওয়া যায়, তার মানে কি আমি খুন করেছি? তুই সারা দুনিয়ার সব খুনি ক্রিমিনালদের শত্রু বানিয়ে বসে আছিস। খুন হওয়া তোর ভবিতব্য। দেখ ভাই, আমি কিন্তু দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। তোর মতো বন্ধু থাকলে আর শত্রুর কি দরকার? যাকে শোন, শকুনের অভিশাপে গরু মরে না। হ্যাঁ, আসল কথাটা শোন। মিহির পুলিশি জেরায় বুক ঠুকে বলেছে যে খুনটা সেই করেছে, কিন্তু কিভাবে করছে সেটা বলছে না। হেব্বি শেয়ানা। জানে তো মোডাস অপারেন্ডি, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছাড়া পুলিশ কিছুই করতে পারবে না। জিও জিও জি, এমন না হলে ক্রিমিনাল। তা কেন করেছে খুন সেটা কিছু বলেছে? মাথা নাড়ল অনল, বলল, রাকেশ 1 নম্বরের ওম্যানাইজার ছিল। মিহিরের বউ রাকেশের অফিসে চাকরি করতো, ঠিক আছে? তাকে নিয়ে ডায়মন্ড হারবার, দীঘা, মন্দারমণি করে ছেড়ে দিয়েছিল। যাক, এবার এমনকি চাকরি থেকেও বার করে দেয় মাসখানেক আগে। আর মহিলা নাকি এরপর একাধিকবার সুইসাইডের চেষ্টা করে। মিহির দত্ত প্রেমিক পুরুষ, বউয়ের কাউন্সেলিং চলছে, কিন্তু রাকেশকে ছাড়বে না বলে একটা হুমকি দিয়েছিল মিহির। অমন সোনায় বাঁধানো চরিত্রের যা, সে লোকের তো শত্রু কম থাকার কথা নয় বস। আর সেই সব শত্রুদের মধ্যে আরো অনেকেই রাকেশকে খুন করতে চাইতেই পারে। মিহির যে রাকেশকে থ্রেট দিয়েছিল সেটা কি আর কেউ জানতো? আরে জানতো, বলে জানতো। রাকেশের অফিসে ঢুকে একবারে হুজ্জত করে এসেছিল, দুনিয়ার লোকের সামনে খুনের থ্রেট দিয়েছে। বাট এগেন, থ্রেট দিলেই তো আর খুন করা হয় না। অ্যাটলিস্ট প্রমাণ করার জন্য আরো কিছু লাগে, যেটা অবশ্য তো তুমিই দিতে পারো, বুঝলে? রাজীব এবার কাঁধ ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। আমাকে জ্বালাবি না বলে দিচ্ছি। আমার যা যা বলার বলে দিয়েছি, ব্যাস। আরও 2খানা লাশ পড়ে আছে, একটা আবার বার্ন কেস। চাপের কাজ, বুঝলি? কাটা শেষ করে রিপোর্ট বানিয়ে তবে বাড়ি যেতে পারবো, মানে অনেক রাত হবে। তোর চোর পুলিশ খেলায় আমাকে টানবি না। আমি লাশ কাটা ডাক্তারই ঠিক আছি, ঠিক আছে? বেশি বাড়াবাড়ি করবি না। আরে বাবা, ঠিক আছে, অত রাগ করছো কেন? মানে শুধু এটুকু তো বলো যে কি বিষ ব্যবহার হয়েছে, মানে তাতে স্লো পয়জনিং হতে পারে কিনা। মানে ধরো, এমনটাও তো হতে পারে যে মিহির 3 দিন আগেই বিষ খাইয়েছিল আর রাকেশ 3 দিন পরে মরেছে। অনল এড়াতে চাইছিল, তবে রাজীব ছাড়বার পাত্র নয়। চোখ গোল গোল করে বলল, আরে আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, কিন্তু মানে এটুকু তো বলো যে কি বিষ ব্যবহার করা হয়েছে। মানে তাতে স্লো পয়জনিং এটা কি হতে পারে? মানে ধরো, এমনও তো হতে পারে যে মিহির 3 দিন আগেই বিষটা খাইয়েছিল আর রাকেশ 3 দিন পরে মরেছে। এক টানা কথাগুলো বলে দম নিল অনল, যেন রাজীবের উত্তরের অপেক্ষা করছে। এই তুই না পুলিশ? ছ্যা, লজ্জা করা উচিত তোর। তোর ডিসকাশন শুনলে উঁচা বাংলার গল্পের গোয়েন্দারাও লজ্জা পাবে। কোনো চান্স নেই। ভিকটিম স্যারিন গ্যাস ইনহেল করেছিল, লেথাল ডোজ। ইনহেল করেছিল? খাইনি। না, যদিও স্টমাকে খুব সামান্য স্যারিন পয়জনিং এর ট্রেস আছে, যেটা এমন ক্ষেত্রে নর্মাল বলতে পারিস, কিন্তু বেশিরভাগ বিষয়টা শরীরে ঢুকেছে ইনহেলেশনের মাধ্যমে। ব্রঙ্কিয়াল ট্র্যাক আর ফুসফুসে গ্যাসের ভালো রকম ট্রেস পাওয়া গেছে। আর খাওয়া দাওয়া, মানে খাবারে বিষ মেশাই নিখুনি? বললাম তো, স্টমাকে আনডাইজেস্টেড বয়েলড চিকেন আর প্লান্ট প্রোটিনের সঙ্গে মিশে সামান্য বিষ ছিল। হয়তো ইনহেল করে অসুস্থ হয়ে পড়ায়, জল খেয়েছিল গ্যাস এক্সপোজারের মধ্যে বসেই, সেজন্য স্টমাকে পৌঁছেছে। কিন্তু সেই ডোজে বড় জোর অসুস্থ হতে পারে, মরবে না। আরে হ্যাঁ, লোকটা নাকি ভীষণ রকম মানে ফিটনেস ফ্রিক ছিল। মাপা ডায়েট, রেগুলার ওয়ার্কআউট, লাইক দ্যাট। ড্রিঙ্ক করতো, তবে খুবই কম। চেহারা তো তুই নিজে দেখেইছিলি। সে দেখেছি। কিন্তু খাবারে না বিষ মিশিয়ে বিষ শোঁকাতে গেল কেন খুনি?
আশ্চর্য তো। বাই দ্য ওয়ে, বিষ শরীরে যাওয়ার কতক্ষণ পরে মারা যায় ভিকটিম, সেটা বলতে পারবি? দেখ, সেভাবে বলা একটু মুশকিল, তবে সারিন যে পরিমাণে শরীরে ঢুকেছিল তাতে মিনিট 15-20 বেশি লাগার কথা নয়, বরং আরও কম লাগাটাই স্বাভাবিক। রাকেশ ডায়মন্ড হারবারে গেছিল তার সেক্রেটারির সঙ্গে। সেখানে নাকি এক ক্লায়েন্টের সঙ্গে বিজনেস মিটিং ছিল। খবর নিয়ে জেনেছি যে বিষয়টা ঠিকই, মানে সত্যিই ছিল। তবে রাকেশ এবং তার সেক্রেটারি সোফি ডিমেলোর হোটেল রুম আলাদা ছিল না। যাই হোক, রাকেশ কলকাতায় ফিরে আসে আজ সকাল 10টা নাগাদ। বাড়ি ফেরেনি, সোজা অফিসে চলে যায়। বেশ বড় বিজনেস, নিজের অফিস। অফিসে নিজের কেবিনের লাগোয়া একটা ঘর আছে রাকেশের, অ্যাটাচড বাথরুম। অফিসের গ্রাউন্ড ফ্লোরে রাকেশের নিজের জিম আছে। সেখানে গিয়ে 1 ঘন্টা গা ঘামিয়ে নিজের ঘরে ফিরে আসে। স্নান করে ফ্রেশ হয়ে নিজে হাতে বানিয়ে প্রোটিন শেকও খায়। তারপর কেবিনে বসে কাজ শুরু করে। দুপুরে বেরিয়েছিল। খানিকক্ষণ চুপ করে থেকে রাজীব জানতে চাইল, নিজে বানিয়ে খেয়েছে? আচ্ছা, কেন অত বড় লোককে বানিয়ে দেওয়ার লোক ছিল না অফিসে? ছিল। এটা একটা পিকুলিয়ার ব্যাপার, বুঝলি। রাকেশের নাকি মাস 6 আগে একবার ভয়ানক ডায়রিয়া হয়েছিল। তো ওর ধারণা হয়েছিল যে কেউ ওকে খুন করার জন্য বিষ খাইয়েছে। সেই থেকে মানে ও খুব খুঁতখুঁতে হয়ে গেছিল। বাইরে রেস্টুরেন্টে খেত, কিন্তু বাড়িতে ওর রান্না কেবলমাত্র ওদের বাড়ির পুরনো এক কাজের মহিলা রাঁধত, যে ওকে কোলে পিঠে করে বড় করেছে। তাকে ছাড়ার কাউকে বিশ্বাস করতো না রাকেশ। আর অফিসে? অফিসে ওই ওর কেবিনের যে অ্যান্টি রুমটা আছে, সেখানেও টেম্পোরারি একটা ব্যবস্থা রেখেছিল। ইনস্ট্যান্ট কফি, প্রোটিন শেক এসব নিজেই বানিয়ে নিত। আর দুপুরের খাবারটা আসতো বাড়ি থেকে। সেই সব স্টোর্ড খাবার দাবার সিজ করেছি। ল্যাবে টেস্ট করে জানিয়েছে যে তার মধ্যে কোনোটাতেই বিষ নেই। বুঝলাম বন্ধু। তা রাকেশের সেক্রেটারি আর কিছু বলল? প্রথম দিকে মুখ খোলানো মুশকিল ছিল। ভয়ে তো বেচারি আবল তাবল বকছিল। মহিলা ম্যারিড, বলছে যে হাজব্যান্ড জানলে খুন করে ফেলবে। স্বাভাবিক। তা আর কিছু জানতে পারলি? অনল মাথা নাড়ল, বলল, শোন, রাকেশ হোটেলের রুমে ব্রেকফাস্ট করেছিল তার সঙ্গে। এমনিতে নাকি রাকেশ ইন্টারমিটেন্ট ফাস্টিং করে, সকালে কিছু খায় না। তবে সেদিন প্রেমিকার জোড়াজুড়িতে তার প্লেট থেকে চিকেন খেয়েছিল কিছুটা, আর ওই লেন্টিল স্যুপ কয়েক চামচ, সেটাও খেয়েছিল। প্রেমিকা আগে নিজে খেয়ে বিশ্বের অনুপস্থিতি সার্টিফাই করার পরে। ও হেভি ক্যারেক্টার কিন্তু। আগেকার দিনে রাজা রাজরারা ফুড টেস্টার রাখতো শুনেছি। তবে হোটেলের খাবারে কিন্তু কিছু হয়নি, কারণ ডায়মন্ড হারবার থেকে রাকেশ নিজেই ড্রাইভ করে কলকাতা ফিরেছিল। চিন্তিত মুখে বোধহয় নিজেকেই প্রশ্ন করল অনল। সম্ভবই নয়, কারণ খাবারের সঙ্গে বিষ শরীরে যাওয়ার কথা নয়। আগেই বললাম তো, বিষটা ইনহেল করেছিল ভিকটিম। দ্বিতীয়ত, ওই বিষ শরীরে যাওয়ার পর অতক্ষণ বেঁচেও থাকবে না। বাই দ্য ওয়ে, একটা কথা বল, কলকাতায় ফেরার পর সেক্রেটারিও কি রাকেশের সঙ্গে সোজা অফিসে গেছিল? না, সোজা বাড়ি গেছিল বলে জানিয়েছে। তবে বেলা 12:30 নাগাদ যখন অফিসে ঢোকে, তখনও রাকেশ কিন্তু বেঁচে ছিল। তখন রাকেশ নাকি স্নান করে এসেছে সদ্য। সেক্রেটারিকে একটা ডিকটেশন দিয়ে বলেছিল টাইপ করে 4টে কপি প্রিন্ট করে আনতে। ছবিটা নিজের মনে কল্পনা করছিল রাজীব। তখন কেমন দেখেছিল ও রাকেশকে? অসুস্থ বলে বোধ হচ্ছিল কি? না, বলল তো সেরকম কিছু তার মনে হয়নি। তার মানে দাঁড়াচ্ছে পুরো সিনে কোথাও মিহির ছিল না। তাহলে ওকে এত গুরুত্ব কেন দিচ্ছিস বলতো? আরে তুই মিহিরকে দেখিস নি রাজীব, তাই এ কথা বলতে পারছিস। লোকটা অসম্ভব কনফিডেন্ট। ওর চোখে মুখে না একটা প্রজেক্ট এক্সিকিউট করার তৃপ্তি আর আত্মবিশ্বাস আমি দেখেছি। তাই অবিশ্বাস আমি কিছুতেই করতে পারছি না। আমার সিক্স সেন্স বলছে যে খুনটা ওই করেছে, কিন্তু কিভাবে? ধুর, এটা একটা কারণ হলো। আমি জানি আমার সন্দেহের কোনো বেস নেই, কোর্টে প্রমাণও করতে পারবো না, কিন্তু আমি শিওর এই খুনের সঙ্গে মিহিরের একটা সম্পর্ক আছে।
কেন এত নিশ্চিত হচ্ছি সেটা জানতে চাস না? সত্যি উত্তরটা আমার কাছেও নেই। বেশ, বুঝলাম। একটা ব্যাপার বলতো, কলকাতা ফিরে বাড়ি গেল না কেন? রাজীব জানতে চাইল। বউ প্রেগনেন্ট, তার বাপের বাড়ি সল্টলেক, বাড়িতে কাজের লোক ছাড়া আর কেউ নেই, তাই মাঝে মধ্যেই অফিসে কাটাতো রাকেশ। সম্ভবত অফিসারগুলো সেখানেই সারত। তাছাড়া তোকে তো বললামই যে অফিসে রাকেশের বাড়ির মতোই নিজস্ব একটা সেট আপ আছে। বলেছিস। তাহলে কিন্তু এক্ষেত্রে সন্দেহটা সেক্রেটারির দিকেই যাচ্ছে। বাই দ্য ওয়ে, কি নাম যেন মহিলা? সোফি ডেমেলো। সোফির ব্যাকগ্রাউন্ড চেক করেছিস? মোটিভ খুঁটিয়ে দেখেছিস? মোটিভ নেই রে, মহিলা স্বেচ্ছায় বসের সঙ্গে সম্পর্কে গেছিল। রাকেশ নাকি তাকে জোরও করেনি। অফিসের ফিমেল স্টাফদের মতে সোফি রাকেশের পেছনে পেছনে ঘুরত। সোফির জন্য নাকি প্রিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হয়েছিল রাকেশের। উফ, আবার একটি নারী চরিত্র। এই প্রিয়াটাকেই। এত রঙিন গোলমেলে লোকটার যেন তল পাওয়া যাচ্ছে না। বিরক্ত স্বরে রাজীব জিজ্ঞাসা করল, মিহির দত্তের বউ প্রিয়া দত্ত রাকেশের কোম্পানির রিসেপশনিস্ট ছিল। অবশ্য শুধু প্রিয়াই নয়, এর আগেও অফিসের অনেক স্টাফেদের সঙ্গেই একটু সম্পর্কে জড়িয়ে পড়েছিল রাকেশ। আর সকলের সঙ্গে একটু বেশি বাড়াবাড়িও করে ফেলেছিল, যদিও কারোর সঙ্গে সেই বাড়াবাড়ি মাস ছয়েকের বেশি টেকেনি। আর মেয়েগুলো সেসব জেনেও কে জানে কোন আকর্ষণে ওই বন্যী পতঙ্গের মতো ছুটে যেত। অনলের কথায় বিরক্তি টের পাচ্ছিল রাজীব। ফিক করে হেসে বলল, সেসব তোর বোঝার কথাও নয়। জীবনে একখানা প্রেমও করলি না, তুই আবার মেয়েদের সাইকোলজি নিয়ে চিন্তা করছিস। ভাবা যায়, লোকটা চেহারা দেখেছিস? প্রেম টেম নয়, এ হলো নিখাদ অতিরিক্ত আকর্ষণ। রাকেশ যে কারণে ওদের সঙ্গে প্রেম করত, ওরাও ঠিক সেই একই কারণে রাকেশের কাছে যেত। স্বার্থটা পারস্পরিক, কোনো পক্ষই ধোয়া তুলসী পাতা নয় বাবা। আচ্ছা, সব জেনেও মিহির দত্ত বউকে ক্ষমা করে দিল, আর প্রিয়া এতটা আঘাত পেল যে তাকে সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করতে হচ্ছে। ভাই, প্রেম না থাকলে এত ভেঙে কেউ পড়বে? অন্য কিছু কেস আলবাত আছে, বুঝলি। প্রিয়া দত্তের সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করে দেখি। কিন্তু আমি এখনো বলবো, এর সঙ্গে তোর কেসের সম্পর্ক আদৌ আছে কিনা সে বিষয়ে আমি সন্দিহান। কেউ বুক ঠুকে আমি মেরেছি বললেই সেটা তো সত্যি হবে এমন কোনো কথা নেই। আমার কথা বিশ্বাস না হলে ওই সাইকিয়াট্রিস্টকে একবার জিজ্ঞেস করে দেখতে পারিস। অনল পকেট থেকে একটা কার্ড বের করে রাজীবের দিকে এগিয়ে দিয়ে মুচকি হাসল। এটা কি? প্রিয়া দত্তের সাইকিয়াট্রিস্টের কার্ড, জেরার সময় মিহির দত্ত দিয়েছিল। তার স্ত্রী যে মানসিকভাবে অসুস্থ সেটাই প্রমাণ করার জন্য। কার্ডে চোখ বুলিয়ে রাজীবের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। বলল, আরে, এ তো আফরিন মল্লিক। চিনিস নাকি? খুব ভালো করে বই। দেখ, মেডিকেল কলেজে আমার এক ব্যাচ সিনিয়র ছিল। ভারী ভালো মেয়ে, ভীষণ অনেস্ট, আর নিজের এথিক্সের ব্যাপারে খুব স্ট্রিক্ট। বটে। আচ্ছা, বলছি মানে সব জুনিয়রদেরই কি কলেজে এথিক্সের সম্পর্কে তুই এতটা খবর রাখতিস, নাকি আফরিন মল্লিক এই ব্যাপারে একটু বেশ প্রিভিলেজড? হাসি চেপে জিজ্ঞাসা করল অনল। মারবো এক থাপ্পড়, ভাগ এখান থেকে। শোন, তোর কেস তুই সামলা, আমার অনেক কাজ আছে, আমি চললাম। প্লিজ দেখ ভাই, একবার ফোন কর, প্লিজ একবার ফোন কর। রাজীব কটমট করে তাকালো অনলের দিকে, মুখ গোঁজ করে বলল, ভাই, আমি বলি কি, আমি ফোন করলেই ওরা আমাকে ওর পেশেন্টের রেকর্ড বলে দেবে। তার চেয়ে তুই তোর পুলিশি কার্ড খেলে দেয়, সেটাতে রাজি হবে বেশি। আই সোয়ার। আরে সে তো করবই, কিন্তু তুই আগে কথা বলে দেখ না। আমাকে যা বলবে তোকে আলাদা করে আরো কিছু বলতে পারে। আবার আরে চটছিস কেন? কি ভুল বললাম? তুই ডক্টর মল্লিকের পূর্ব পরিচিত, একজন ডাক্তার হিসাবে তোকে বলতে তো পারে কিছুটা, যেটা আমাকে নাও বলতে পারে। রাজীব ব্যাজার মুখে নাম্বার ডায়াল করছে। হ্যালো আফরিন। হ্যাঁ বলছি, আপনি কি বলছেন? আমি রাজীব বলছি, মেডিকেল কলেজ 2011 MBBS এর ব্যাচ। চিনতে পারছো? ও আরে, তুমি হঠাৎ! হ্যাঁ বলো, কি খবর? অনলের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল।
বেটার পেটে খিদে মুখে লাজ। মোটামুটি মিনিট 20 কথা বলার পর ফোনটা রেখে রাজীব বলল, বললাম না আফরিন এথিক্সের ব্যাপারে খুব কড়া, কিছু বলতে চাইছিল না রে। তারপর যখন বললাম একটা মার্ডার কেসের ব্যাপারে ইনভেস্টিগেট করার জন্য ইনফো দরকার, তখন মুখ খুলল। তোর মুখে যেমন 2000 ওয়াটের আলো জ্বলছিল, তাতে বেশ বুঝতে পারছিলাম যে আফরিন ম্যাডাম ঠিক কতটা স্ট্রিক্ট, বুঝেছি আমি। অনল লক্ষ্য করছিল রাজীবের মুখে আলো ছায়ার হাতছানি। রাজীব চোখ পাকিয়ে বলল, এই তুই কি শুনতে চাস ও কি বলল? দরকার থাকলে বল, না থাকলে আমি আমার কাজে যাচ্ছি। আরে রাগ করিস না ভাই, বল বল, সরি বল। একটা বাজে ক্লিনিকে ওর এই অ্যাবর্শনটা হয়। এর ফলে ওর ইউটেরাস মানে সাংঘাতিকভাবে ইনজিওর্ড হয়। হয়তো আর কোনোদিনও সে স্বাভাবিকভাবে মা হতে পারবে না। দেখ, প্রিয়া দত্ত ইন্টেন্স ডিপ্রেশন ও অ্যাংজাইটি ডিসঅর্ডারের শিকার। চাকরি চলে যাওয়ার পর খুব অসুস্থ হয়ে পড়েছিল। প্রিয়া বরাবরই অ্যাজমা পেশেন্ট। ডিপ্রেশনে পুরনো রোগ আরও বেড়ে গিয়েছিল। হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাকে। চিকিৎসার পর এ যাত্রায় বেঁচেছে, তবে সিভিয়ার ট্রমায় আছে। কিন্তু এখন মেডিকেশন ও কাউন্সেলিং প্যারালালি চলছে আর কি। সুইসাইডাল টেন্ডেন্সি রয়েছে। বাপরে, কি সাংঘাতিক রে! তাহলে তো বলতে হবে যে মিহির দত্তের যথেষ্ট মোটিভ ছিল রাকেশকে হত্যা করার। আচ্ছা, ডক্টর মল্লিককে জিজ্ঞাসা করলি যে প্রিয়া তাকে এই খুনের ব্যাপারে কিছু বলেছে কিনা, কিংবা মিহির খুন করতে চায় সেই সমস্ত কোনো কথা? দেখ, ব্যাপারটা খুব স্ট্রেঞ্জ, কিন্তু প্রিয়া নাকি কাউন্সেলিংয়ের সময় বলেছিল রাকেশ যা করেছে তার ফল ভুগতে হবে ওকে। ওর একমাত্র শাস্তি মৃত্যু। অর্থাৎ প্রিয়া জানতো যে মিহির রাকেশকে খুন করবে, কিন্তু প্রশ্নটা আবার সেই একই জায়গায় এসে থেমে যাচ্ছে যে খুনটা হলো কিভাবে? সেটা তো আমারও প্রশ্ন ভাই। আমরা কিছু একটা মিস করে যাচ্ছি না তো? খুব ইম্পর্টেন্ট কিছু। রাজীবকে চিন্তিত দেখায়। একটু চুপ করে থেকে বলল, আচ্ছা, এমন কেউ আছে যে রাকেশের ছোটখাটো অভ্যেসের কথা জানতো, আমাদের সাহায্য করতে পারবে? বলা মুশকিল। বউয়ের সঙ্গে রাকেশের বনিবনা সেরকম নাকি কোনোদিনই ছিল না। দুই বিজনেস ফ্যামিলির বিয়ে যেমন হয় আর কি। মিসেস ঝুনঝুনওয়ালা আধুনিকা মুখ বুঝে সমস্ত সহ্য করার মেয়ে নন। তো বছরখানেক আগে একবার নাকি ডিভোর্সের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল দুজনের সম্পর্ক। একেবারে ভাঙে ভাঙে অবস্থা। সে সময় দুই ফ্যামিলি বুঝিয়ে সুঝিয়ে একটা কোনোভাবে বিয়েটা বাঁচিয়েছিল। তো এরপরেই মিসেস ঝুনঝুনওয়ালা কনসিভ করেন, কিন্তু রাকেশ নাকি নিজেকে বদলায়নি। ফলে মিসেস বাক্স প্যাটরা গুছিয়ে বাপের বাড়ি চলে যান 8 মাস আগে। এরপর থেকেই প্রিয়া দত্তর সঙ্গে রাকেশের একটা সম্পর্ক চলছিল। আর রাকেশ সম্পর্কে কোনো মন্তব্য করতে তার স্ত্রী একেবারেই নারাজ। যা, তাহলে আর কে জানবে? একজন আছে অবশ্য। একটু অন্যমনস্ক গলায় বলল অনল। কে? মিস্টার বাজুরিয়া, রাজেন্দ্র বাজুরিয়া, রাকেশের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তবে লোকটা শেয়ালের চেয়েও ধূর্ত। বলে কিনা তার বসের নাকি দেবতার মতো চরিত্র ছিল। অমন বস আর হয় না। আরে ভাই, বসের সামনে সকলেই অমন কথা বলে, কিন্তু শোন, মরা বসের পেছনে যে সুখ্যাতি করছে তাকে এত সহজে বিশ্বাস করা যায় না। হেসে উঠল রাজীব। ডিসিডিডি স্যারের জানা উচিত কথাটা। উত্তর না দিয়ে শুধু চোখ পাকালো অনল। এই থাম, প্রথমে তো বাজুরিয়া কিছু বলতেই চায় না, তারপর থানায় তুলে এনে জেরা করার ভয় দেখাতে কাজটা হলো। তবে নতুন খবর এমন কিছু খুব একটা বেশি পেলাম না, যেটা বাকিদের থেকে জানতে পারিনি। তবে একটা কথা উনি বললেন, বুঝলি, যেটা বেশ স্ট্রেঞ্জ। কি কথা? বস হিসেবে রাকেশ এমনিতে বেশ দরাচ্ছিল, টাকা পয়সা ভালোই দিত, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। 6 মাস আগে রাকেশের ওই ফুড পয়জনিং এর কথা তো তোকে বলেছি। তা দেখি। বাজুরিয়া বলল যে সেই ঘটনার পর থেকে নাকি খুব খিটখিটে হয়ে গেছিল রাকেশ, আর ভয়ঙ্কর সূচিবাহীগ্রস্ত। ফলে এমপ্লয়ীদের মধ্যে যাদের রাকেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হতো তারা খুব সমস্যায় পড়েছিল। ঘরে ঢুকেই হাত স্যানিটাইজ করতে হতো, কেবিনে কোনো কিছু ছোঁয়া চলতো না, এমনকি
রাজেন্দ্র বাজুরিয়া ভুল করে রাকেশের একবার পেন ব্যবহার করে ফেলেছিল, তাতে রাকেশ তাকে কাজ থেকে বের করে দেওয়ার ধমকি দেয়। সেই ঘটনায় খুব দুঃখ পেয়েছিল বাজুরিয়া। আশ্চর্য তো। আশ্চর্য বই কি রে, রাকেশের মানসিক সমস্যা এতটাই গভীরে পৌঁছে গেছিল যে নিজের কাপ, ডিশ, শেকের বোতল সবকিছু নিজে ধুত। অফিসে কাজ শুরু করার আগে রোজ নিজের চেয়ার নিজে হাতে স্পিরিট দিয়ে মুছতো। কার্টন ভরে ভরে সাবান, হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, মানে ডিসইনফেক্টেড ক্লিনার, স্যানিটাইজার, কেবিনের অ্যান্টি চেম্পারে, এই সমস্ত কিছু নিয়ে এসে বোঝাই করতো। দেখ, কনফার্মড কেস অফ ওসিডি। তবে ওসিডি হঠাৎ করে কোনো ঘটনায় গ্রো করে না কারোর মধ্যে, এটা আমাদের বুঝতে হবে। সিড আগে থেকেই থাকে, কোনো ইভেন্টস সেটাকে ট্রিগার করতে পারে। তাহলে পারে। আমি ভেরিফাই করেছি ব্যাপারটা মিসেস ঝুনঝুনওয়ালার সঙ্গে, তিনিও একই কথা বলেছেন। বরাবরই রাকেশ খুব পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুঁতখুঁতে ছিল। পুরনো কাজের মাসি ছাড়া আর কারো কাজ পছন্দই হতো না, এমনকি নিজের স্ত্রীরও নয়। তবে এই ফুড পয়জনিংয়ের ঘটনার পর থেকে এই খুঁতখুঁতানিটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছিল। সকলকে সন্দেহ করতে শুরু করেছিল, এমনকি স্ত্রীকেও। আর সকলেই নাকি তার সম্পত্তির দিকে চেয়ে শকুনের মতো ওত পেতে বসে আছে। কথা বলতে বলতেই অনল লক্ষ্য করল রাজীব যেন একটু অন্য মনস্ক। এই কিরে, কি হলো? কি ভাবছিস বলতে তো মন দিয়ে? রাজীবকে যেন একটু উত্তেজিত দেখালো। হ্যাঁ, এই রাকেশের ডেড বডি কোথায় পড়েছিল রে? অ্যান্টি চেম্বারের মেঝেতে। কেন? সিজার লিস্ট কোথায়? কুইক, তাড়াতাড়ি এনে দে তো। অনল রাকেশের অফিস থেকে বাজেয়াপ্ত করা জিনিসপত্রের লিস্ট বের করে রাজীবের হাতে দিল। বন্ধুটিকে ভালো করেই চেনে সে। রাজীবের মতো প্রতিভাবান ফরেন্সিক বিশেষজ্ঞ কমই আছে তাদের ডিপার্টমেন্টে, তাও আবার এত কম বয়সে। ওর মধ্যে একটা অদ্ভুত সহজাত ডিডাকশন ক্ষমতা আছে। তাদের ডিপার্টমেন্টের অ্যাসেট হলো রাজীব। তালিকায় বেশ সময় নিয়ে চোখ বুলিয়ে রাজীবের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তালিকাটা অনলের দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ, ভালো করে দেখ তো, কিছু সন্দেহজনক ঠেকছে না। অনল আগেও দেখেছে এই লিস্ট। নিজেই দাঁড়িয়ে থেকে জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে সে। তবু রাজীবের কথায় আবারও চোখ বোলালো। নতুন করে অস্বাভাবিক কিছু চোখে পড়ল না তার। এই কি বলছিস খুলে বলতো, এত হেয়ালি করিস না। রাজীব তালিকার মাঝ বরাবর এক জায়গায় আঙুল নির্দেশ করে দেখালো। সেখানে আছে ডাস্টবিন থেকে পাওয়া জিনিসপত্রের তালিকা। ডাস্টবিনে কি? খালি ডিশওয়াশের কৌটো। ভালো করে দেখ অনল, সিঙ্কের পাশ থেকে ভরা ডিশওয়াশের কৌটো সিজ করেছিস, আর ডাস্টবিনে খালি কৌটো। অর্থাৎ কি অর্থাৎ? ধুর, তুই কি বলছিস সব মাথার ওপর দিয়ে একেবারে যাচ্ছে। ঝেড়ে কাশবি প্লিজ। রাজীবের চোখ দুটো জল করছে। এর মানে রাকেশ সেদিনই নতুন ডিশওয়াশের কৌটো খুলেছিল। হ্যাঁ, তো তাতে হলোটা কি? ভুরু কুঁচকে জিজ্ঞাসা করল অনল, ভরা কৌটোটা কোথায়? ওটা এক্ষুনি ল্যাবে পাঠা। আর সাবধান, খুলবি না কিন্তু ওটা। ল্যাবেও ওয়ার্ন করে দিবি, বলবি হাইলি টক্সিক কম্পোনেন্ট থাকলেও থাকতে পারে কিন্তু। হাইলি টক্সিক মানে এর মধ্যে বিষ মেশানো ছিল? কিন্তু কিভাবে? তুই তো বলেছিলি যে সারিন গ্যাসীয় অবস্থায় ছিল, তাহলে লিকুইড ডিশওয়াশে কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজীব উঠে দাঁড়ালো। আমি চললাম মোড়া কাটতে। তোকে যা বললাম সেটা কর। রিপোর্ট পেলে যদি দেখিস আমার ধারণাই ঠিক, তখন বাকিটুকু না হয় বলবো তোকে। পরদিন সকালে রিপোর্ট এলো। ডিশ ওয়াশিং লিকুইডে সারিন গ্যাস সলিউশন অবস্থায় মিলেছে। তবে ওই সেটে আরো 2টো বোতল ছিল, সেগুলোতে বিষ পাওয়া যায়নি। অনল খবরটা রাজীবকে দিতেই সে হেসে উঠল, বলল, দারুণ, অনেক দিন পরে এমন ইন্টেলিজেন্ট খুনি পেলাম। কেসটা সলভ করার পর খুনির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিস ভাই। অনল বিরক্ত গলায় বলল, এই খুনিকে নিয়ে আদিক্ষেতারা বন্ধ করতো। এখনো কেসটাই সলভ হলো না। আগে বল যে এই ডিশ ওয়াশিং লিকুইডে কিভাবে বিষটা এলো। রাজীব চেয়ার টেনে বসল, তারপর বলল, আগে প্রমিস কর
কেস সলভ হলে আমার পছন্দের একটা রেস্টুরেন্টে আমায় ডিনার করাবি, তাহলে বলবো। ও, যেই সুযোগ পেয়েছিস, হ্যাঁ একেবারে। বলবো না ভাগ, আমার অনেক কাজ আছে। আরে বাবা, খাওয়াবো খাওয়াবো, তুই বললে তোর ওই আফরিন ম্যাডামকেও খাওয়াবো। এখন বল প্লিজ। আফরিন এখানে আসছে কোত্থেকে? শুধু তুই আর আমি খাবো, ব্যাপারটা ক্লিয়ার। বিরিয়ানি খাওয়াবি। আচ্ছা ঠিক আছে, যা বলবি তাই হবে, এবার বল। দেখ, বিষ মেশানোর দরকার নেই। কিছু কিছু লিকুইড ডিশওয়াশে অ্যামোনিয়া থাকে, ওতে সাধারণ ব্লিচ মেশালে স্যারিন গ্যাস তৈরি হয়। টেক্সাস পয়জন কন্ট্রোল বোর্ড এই দুটি বস্তুর কম্বিনেশনকে প্রহিবিটেড কম্পাউন্ড ডিক্লেয়ার করেছে। সেদিন তো সিজার লিস্টে ডিশওয়াশের ব্র্যান্ডটা দেখেই আমার খটকা লেগেছিল। জানা ছিল এই ব্র্যান্ডের বাসন মাজার সাবানে অ্যামোনিয়া থাকে। ডাস্টবিনে ফেলা খালি বোতলটা কিন্তু অন্য ব্র্যান্ডের ছিল। ওটা ছিল সেফ বলতে পারিস। অর্থাৎ কেউ সেফ ব্র্যান্ডের জায়গায় অ্যামোনিয়াযুক্ত ডিশ ওয়াশিং লিকুইড এনে স্টোর করেছিল। এখন প্রশ্ন হলো, কেন? কেন? গাধা কোথাকার, কি বললাম এতক্ষণ ধরে? ওতে ব্লিচ মিশিয়ে রেখেছিল যাতে রাকেশ যেই খুলবে বোতলটা অমনি সারিন গ্যাস বেরিয়ে আসবে। আর যেই কাজটা করে থাকুক সে ভালো করেই জানতো যে রাকেশ নিজে বাসন মাজে। কিন্তু একটা কথা বল আমায়, যখন খুনি লিকুইড সোপে ব্লিচ মেশালো তখন তার কেন কিছু হলো না? যতই সাবধানে মিশিয়ে থাকুক কিছু না কিছু তো হওয়ারই কথা। হয়তো গ্যাস মাস্ক ইউজ করেছিল কিংবা অন্য কিছু। খবর নে এই ডিশওয়াশগুলো কে কিনেছিল। খুনি খুব চালাকি করে একটা বোতলেই ব্লিচ মিশিয়ে দিয়েছিল। জানতো যে আজ না হয় কাল বোতলটা ব্যবহার করবেই রাকেশ, অথবা সবগুলো বোতলে ব্লিচ মেশানোর মতো অবস্থা ছিল না। হয়তো সে নিজেও অসুস্থ হয়ে পড়েছিল। মাই গড, কি করলো কাজটা? মিহির কিভাবে অফিসে ঢুকবে, তাও আবার রাকেশের অ্যান্টি চেম্বারে? হিসেবটা মিলছে না রে রাজীব। রাজীব মুচকি হেসে বলল, মেলাবেন, তিনি মেলাবেন। তোর কেসটা বলতে পারিস 90% সলভ করে দিয়েছি। বাকি 10-এর জন্য নিজে এবার একটু গা ঘামাও বন্ধু। কি করছো? রাজীবের ফোন বাজছে। ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টি বুলিয়ে ফোনটা নিয়ে সরে গেল সে। অনল সেদিকে একবার ভুরু কুঁচকে তাকালো, তারপর বেরিয়ে গেল। রাজেন্দ্র বাজোরিয়াকে জিজ্ঞাসা করে জানতে হবে রাকেশের জিনিসপত্র কেনাকাটা কে করত। লোকটা ঘোরেল, তবে কাজের লোক। সেদিনের পর থেকেই অসুস্থতার ভান করে ডুব দিয়েছে সোফি ডি মেলো। অফিসেও আসছে না। রাজেন্দ্রর নাম্বার দুবার রিং হতেই ফোন ধরল। প্রশ্নটা তাকে করতেই দ্বিধাহীন উত্তরও পাওয়া গেল। আপনি শিওর? জিজ্ঞাসা করল অনল। হ্যাঁ স্যার, আসলে রাকেশ স্যার তো একবারে বেশি করে জিনিস কিনতেন। তো শেষবার কেনা হয়েছিল মাস 1.5 আগে। মোট 6 বোতল লিকুইড ডিশওয়াশ কেনা হয়েছিল, মানে 2টো সেট। আমি স্টক দেখে অ্যাকাউন্ট থেকে অ্যাপ্রুভ করেছিলাম, স্পষ্ট মনে আছে আমার। তো দুটো ব্র্যান্ডের দেখে আমি জিজ্ঞাসাও করেছিলাম। তো আমাকে জানানো হলো কি স্যার যে ব্র্যান্ডের ডিশওয়াশটা ব্যবহার করেন সেটা নাকি মার্কেটে একটা সেটই ছিল। তো তাই জন্য অন্য সেটটা আলাদা ব্র্যান্ডের আনতে হয়েছে। সো আমি আর কিছু বলিনি। হিসেব মিলে যাচ্ছে এবার। মিহির দত্ত ভাবতে বসে নিজেই হেসে ফেলল অনল। খুব বোকা বানিয়েছে যা হোক। সেদিন ওর দৃষ্টি চিনতে তার ভুল হয়নি। মিহির দত্তের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। এখন শুধু বাকি অ্যারেস্ট করা। তৈরি হয়ে বেরোতে যাবে এমন সময় রাজীবের ফোন এলো। আরে হ্যালো, বল কি ব্যাপার? কোথায় তুই? আরে মিহির দত্তের বাড়ি যাচ্ছি। রাকেশ ঝুনঝুনওয়ালার খুনিকে অ্যারেস্ট করতে হবে না? আরে করতে হলেই বা তাকে পাচ্ছিস কোথায়? রাজীবের কণ্ঠস্বর ভারী শোনালো। মানে তোর অপরাধী এখন হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চলে আয় জীবন প্রদীপ হাসপাতালে।
হাসপাতালে পৌঁছে দেখা গেল রাজীব সেখানে উপস্থিত রয়েছে। এই তুই কিভাবে জানলি? ওই আফরিন ফোন করেছিল, ওইখানে প্র্যাকটিস করে, শুনেই চলে এলাম আর কি। কি অবস্থা সত্যি! মানে এসব হলো কিভাবে? বিষ খেয়েছে। না, সারিন নয়, বাজার চলতি সাধারণ বিষ। আইসিইউ এর দিকে এগিয়ে গেল অনল। দরজার কাঁচের মধ্য দিয়ে দেখল প্রিয়া দত্ত শুয়ে আছে। শরীরটা দুধ সাদা চাদরে ঢাকা, মুখটুকু শুধু বেরিয়ে আছে, তবে সেই মুখে মৃত্যুর ছায়া। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। প্রিয়া দত্ত ভুল করেছিল, মোহাচ্ছন্ন হয়ে ভুল মানুষের পাতা জালে পা দিয়েছিল, প্রতারিত হয়েছে। রাকেশ ঝুনঝুনওয়ালা তার জীবনটা নরক করে দিয়েছে। সেই প্রতারণাকে ভবিতব্য বলে মেনে না নিয়ে প্রতিশোধ নিয়েছে প্রিয়া। রাজেন্দ্র বাজুরিয়ার সঙ্গে কথা বলার পরেই পুরো দৃশ্যটা পরিষ্কার হয়ে গেছিল অনলের সামনে। প্রিয়া নিজে কেমিস্ট্রিতে অনার্স, চাকরি চলে যাওয়ার আগের দিনই রাকেশের অ্যান্টি চেম্বারের জিনিসপত্র নিজে হাতে কিনেছিল সে। বরাবরই সেই কিন্তু যতদিন দুজন সম্পর্কে ছিল, শেষবারও কিনেছিল। কারণ দেখিয়েছিল চলেই যাবে, তার আগে একবার নিজের প্রিয়তমের জন্য এটুকু সে নিজে হাতে করতে চায়। শোনার পরেই অনলের মনে পড়ে গেছিল আফরিন রাজীবকে বলেছিল যে চাকরি যাওয়ার পর প্রিয়া দত্ত অসুস্থ হয়ে পড়েছিল। না, ডিপ্রেশনে অসুস্থ হয়নি সে সেবার। সারিন গ্যাসের বিষক্রিয়ায় হাঁফানি বেড়েছিল তার। কিন্তু এত করেও হলোটা কি? রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছে, প্রতিশোধ পূর্ণ হয়েছে প্রিয়ার, কিন্তু নিজে কি আদৌ সে নিজের জীবনে ফিরতে পারল বা আদৌ পারবে, সেটা তো সময়ই বলবে। ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল অনল। টের পায়নি কখন রাজীব পাশে এসে দাঁড়িয়েছে। অনলের কাঁধে হাত রাখল সে। অনল ঘুরে তাকাতে বাঁদিকে একটু দূরে ইশারা করল। বেঞ্চের উপর মাথা নিচু করে বসে আছে একটা রোগা, খুব সাদামাটা চেহারার যুবক। অনল চেনে একে, মিহির দত্ত। রাজীব বলল, মিহির সব জানতো। স্ত্রীকে বাঁচাতে চেয়ে নিজের কাঁধে খুনের দায় অবধি নিয়েছিল। সত্যিই প্রেমিক স্বামী সে, বাঁচাতে পারল কই? অনল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রিয়া একটাই ভুল করেছিল, সত্যিকারের প্রেমকে না চেনার ভুল। অনেক বড় মাসুল দিতে হলো দুজনকে। চল অনল, এখন আমরা বাইরে যাই। তোর খুনি অনেক দূরে পালানোর প্রস্তুতি নিচ্ছে, সম্ভবত বাঁচার চান্স খুব কম। এটুকু সময় আর এখানে ভিড় বাড়াস না। স্ত্রীকে গুড বাই জানানোর শেষ সময়টুকু মিহির দত্তকে একা ছেড়ে দে বরং। অনল মাথা নাড়ল, বলল, চল, সেটাই ভালো হবে, চল। হ্যাঁ, 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন সোমজা দাসের লেখা যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ। গল্পের কথক সোমক, রাজীব রাজীব, অনল অরিজিৎ, আরফিন তানিয়া, রাজেন্দ্র আত্রেয়। গল্পের সূত্রধার সৌমি। শুনলেন গল্প স্বল্প। শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।